ওকে, তাহলে আজকে আমরা যে টপিকটা পড়ব চ্যাপ্টার নাম্বার 5। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 5, সেটার নাম হচ্ছে কাইনেমেটিক ফ্লো। এতক্ষণ ধরে আমরা ফ্লুইড মেকানিক্সের যে যে জিনিসগুলো সব পড়েছি, ঠিক আছে, যে ফ্লুইডের প্রেশার, তারপরে ফ্লুইডের ফোর্স, বাউন্সি, তারপরে মেটা সেন্টার, এই সমস্ত জিনিসগুলো পড়েছি। এইগুলো হচ্ছে তোর বেসড অন স্ট্যাটিক ফ্লুইড। ঠিক আছে, স্ট্যাটিক ফ্লুইড মিন্স যে ফ্লুইড হচ্ছে মুভ করে না, তাই তো। তো তার উপর বেস করে হচ্ছে আমরা সমস্ত কিছু পড়েছি। এবার হচ্ছে আমাদের কাছে যে জিনিসটা আসবে, এবার আমরা যেগুলো করব সেটা হচ্ছে তোর কোনো ফ্লুইড যদি মুভেবল অবস্থায় থাকে, ঠিক আছে, আইদার সেটা তার ইন্টারনাল মুভ হতে পারে। ইন্টারনাল মুভ মানে হচ্ছে তাকে আমি বাইরে থেকে কোনো এক্সট্রা প্রেশার দিচ্ছি না। এক্সট্রা যদি কোনো প্রেশার না দেওয়া থাকে, ফ্লুইড, যে কোনো ফ্লুইড হচ্ছে মুভ করতে পারে বাই গ্র্যাভিটি মুভ করতে পারে, ঠিক আছে, কিন্তু কোনো ফ্লুইডকে যদি আমরা জোর করে যদি না প্রেশার না দিই, একটা ফ্লুইডকে আমরা যখন মুভ করে, যদি ধর ওপর থেকে নিচে যখন ফেলি, ফ্লুইডটা কি বাই গ্র্যাভিটি নিচে নামছে, সেটা হচ্ছে ফ্লুইডের একটা মানে একটা সহজাত একটা ফোর্স থাকে, সেই জিনিসটার জন্য সে মুভ করছে। কিন্তু যদি ধর জলটাকে যদি আমরা কোনো পাম্পের মাধ্যমে ঠেলে যদি তুলি, তাহলে কি তারা আমরা বাইরে থেকে একটা এক্সট্রা ফোর্স দিচ্ছি তাকে মুভ করার জন্য, ঠিক আছে। তো এই ধরনের ফ্লুইডের ক্ষেত্রে কীরকম কী নেচার হয় না হয়, সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে স্টাডি করব, ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রে ফ্লুইড যেটা, আমরা সেটা বলেছিলাম যে 3 প্রকারের হয়। ফার্স্টে হচ্ছে আমরা যখন ফ্লুইড বলেছিলাম, ফ্লুইড হচ্ছে আমাদের মেনলি 3 প্রকারের হয়, ঠিক আছে। তো একটা সময় সবাই ক্লাসে আসতে পারিস না কেন বলতো? কি হলো, এবার আটকে গেল? চল, ফ্লুইড হচ্ছে 3 প্রকারের স্টেটে থাকতে পারে। এর আগেও বলেছি, তাও আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্লুইড, একটা হচ্ছে কাইনেমেটিক ফ্লুইড। পার্থ অডিও আসছে? হ্যাঁ স্যার। আর একটা হচ্ছে ডাইনামিক ফ্লুইড বলেছিলাম, তাই তো, ডাইনামিক ফ্লুইড। স্ট্যাটিক ফ্লুইডের ক্ষেত্রে কি বলেছিলাম, ফ্লুইড হচ্ছে রেস্ট পজিশনে থাকবে, তাই তো, রেস্ট পজিশনে থাকবে। ফ্লুইডটা হচ্ছে স্থির, মানে একটা 1 গ্লাস জলকে যদি আমরা কোনো টেবিলে রেখে দিই, সেই অবস্থায় যে ফ্লুইডটা আছে সেটা হচ্ছে তার স্ট্যাটিক ফ্লুইড স্টেটে আছে। এবার ধর আমার এইটা হচ্ছে একটা বেসিন আছে, ঠিক আছে, এই ধর আমার বেসিন আছে, ঠিক আছে। এবার এই বেসিনের মধ্যে আমি কি করলাম, বেসিনের নলটা খুলে দিলাম, ঠিক আছে। নলটা খুলে এই বেসিনটায় জলটাকে পুরো এরকমভাবে ভর্তি করলাম। তো এইখানটা আমার একটা ভাল্ব দেওয়া আছে, ঠিক আছে। তো জলটা ভর্তি হলো, ভর্তি হওয়ার পর আমি কী করলাম, এই ভাল্বটাকে আমি খুলে দিলাম। তো খুলে দিলে কি হবে, এই যে বেসিনে যে জলটা আছে সেটা হচ্ছে এরকমভাবে ঘুরতে 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 নিচের দিকে নামবে, তাই তো। তো এই ধরনের ফ্লুইডকে, এর ক্ষেত্রে কি আমাদের কোনো এক্সট্রা প্রেশার দিতে হলো? কোনো প্রেশার দিতে হলো না, সে কিন্তু বাই গ্র্যাভিটি নিচের দিকে নামছে। তো এই ধরনের ফ্লুইড হলে তাকে বলা হয় কাইনেমেটিক ফ্লুইড, ঠিক আছে। তাহলে হচ্ছে ফ্লুইড, এইটা হচ্ছে তাহলে আমরা বলবো ফ্লুইড মোশন উইথাউট এনি এক্সট্রা এক্সটার্নাল ফোর্স। এখানে এক্সট্রা কথাটা উল্লেখ কেন করলাম, যে দ্য গ্র্যাভিটিও তো একটা ফোর্স, তাই তো। কিন্তু গ্র্যাভিটি ফোর্সটা ছাড়া যে আমার আদার কোনো যদি প্রেশার ফোর্স যদি আমরা ক্রিয়েট যদি করি, সেটা হচ্ছে তোর ডাইনামিকের মধ্যে পড়ছে না। ডাইনামিকের ক্ষেত্রে কি হচ্ছে,
ডাইনামিকের ক্ষেত্রে ধর একটা কোনো পাম্প আছে, ডাইনামিকের ক্ষেত্রে ধর আমার এখানে ধর একটা সেন্ট্রিফিউগাল পাম্প আছে, ঠিক আছে? তো এই ধর আমার পাম্প আছে, ঠিক আছে? তো এই পাম্পের মধ্যে দিয়ে ধর এটা হচ্ছে আমার সেন্ট্রিফিউগাল একটা পাম্প আছে। তো এই পাম্পের মধ্যে দিয়ে যখন জলটা ফ্লো হচ্ছে, তো এই পাম্পটা ঘোরার জন্য এই জলটাকে ফোর্স দিয়ে সে জলটাকে এখানে মুভ করাচ্ছে, ঠিক আছে? তো এই ধরনের ফ্লুইডকে আমরা বলবো ডাইনামিক ফ্লুইড। তাহলে এইখানটা আমরা লিখে নেব ফ্লুইড মোশন উইথ এনি এক্সটার্নাল ফোর্স। সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা? তন্ময় ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার রেকর্ড করছেন তো? হ্যাঁ রেকর্ড করছি, ঠিক আছে? পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এবার আমাদের এর আগে অলরেডি আমরা স্ট্যাটিক ফ্লুইড সম্পর্কে বেসিক সমস্ত কিছুই দেখে নিচ্ছি, যে স্ট্যাটিক ফ্লুইডের ক্ষেত্রে আমাদের কী কী কন্ডিশন হতে পারে, স্ট্যাটিক ফ্লুইডের ক্ষেত্রে আমাদের কি কাজ হতে পারে, ঠিক আছে? কীরকম নেচার হতে পারে ফ্লুইড সিস্টেমের ক্ষেত্রে, বল। ডাইনামিকটা হচ্ছে যে উইথ ফ্লুইড নাকি উইথ মোশন ইউনিটটা এক সময় করি উইথ এনি এক্সটার্নাল ফোর্স, আর কাইনেমেটিকটা হচ্ছে উইথআউট, ঠিক আছে? তো এর ক্ষেত্রে দেখ আমাদের এই তিনটে নেচার বুঝলাম। এবার কাইনেমেটিক ফ্লোটা আমাদের কি কি জিনিস আছে সেই জিনিসগুলো হচ্ছে আমরা ভালো করে পড়ব। খুব ইম্পর্টেন্ট টপিক, ফ্লুইড মেকানিক্সের ওয়ান অফ দ্য মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক কাইনেমেটিক ফ্লো। এখান থেকে কিন্তু ভালো রকমভাবে কোশ্চেন আসে, ঠিক আছে? এই কাইনেমেটিক ফ্লো চ্যাপ্টারটা থেকে খুব ভালো রকম কোশ্চেন আসে। সুতরাং এই চ্যাপ্টারটা আমরা পুরো কনসেপ্ট আস্তে আস্তে ধীরে সুস্থে পুরো ক্লিয়ার করব, ঠিক আছে? কোনো জিনিস যেন হচ্ছে তোর আমাদের বাকি না থাকে, ঠিক আছে? তো কাইনেমেটিক সম্পর্কে আমরা আগে একটু বেসিক লিখে নেব। নোটটা কিন্তু একদম গুছিয়ে গুছিয়ে করবি, যাতে পরবর্তীকালে যখন রিভাইজ করবি যাতে সব জিনিস যেন হাতের মধ্যে কম্প্যাক্ট থাকে, ঠিক আছে? সেইভাবে আমি নোটটা লেখাচ্ছি। নোটের মধ্যে কোনো পয়েন্ট যদি মিস থাকে সেই জায়গাগুলো হাইলাইটেড করে দিবি, ঠিক আছে? তো কাইনেমেটিকে লেখ কাইনেমেটিক্স is defined kinematic is defined as the branch of science which deals with motion of particles এইখানে কি পয়েন্টগুলো কিন্তু আলাদা কালিতে লিখে রাখবি সবসময়, ঠিক আছে? তাহলে বুঝতে পারবি। উইথআউট অফ পার্টিকেলস উইথআউট considering the forces causing the motion, ঠিক আছে? একটা নম্বর পয়েন্ট হলো। এর সাথে আর একটা পয়েন্ট লিখে রাখবি, এই কোশ্চেনটা অনেক সময় দেয়। sometimes called, অনেক সময় এই ফ্লুইডকে বলা হয়, লিখে রাখ, কাইনেমেটিক্স, ঠিক আছে? কাইনেমেটিক্স ফ্লোকে অনেক সময় হাইড্রোকাইনেমেটিক্স বলা হয়, ঠিক আছে? এবার এখানে দেখ আমরা এই যে ফ্লুইডের মোশন নিয়ে আলোচনা করলাম, যে ফ্লুইড মোশন, আমাকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা এই ফ্লুইড যে মোশনটা, এই মোশনটা আমরা কিভাবে অবজার্ভ করি। আমরা অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে বা অ্যাজ এ সায়েন্টিস্ট হিসাবে যখন তুই জিনিসটাকে মোশনটাকে অবজার্ভ করছিস, তুই কী করে বুঝছিস যে ফ্লুইডটা কীভাবে মোশন করছে, ঠিক আছে? তো এই ফ্লুইড মোশনটাকে আমরা দুটো মেথডে করতে পারি, ঠিক আছে? দুটো মেথডে মেনলি
বার করা হয়। যখন এক্সপেরিমেন্ট করি তখন দুটো মেথড দিয়ে আমরা এই ফ্লুইড মোশনটাকে আমরা ক্যাপচার করি। তো এখানে লেখ ফ্লুইড মোশন এখানে দুটো ভাগ কর, একটাকে লেখ ল্যাগ্রাঞ্জিয়ান মেথড, আর একটা লেখ অয়লারিয়ান মেথড। ঠিক আছে, দু ধরনের মেথড দিয়ে হচ্ছে আমাদের এই জিনিসটাকে করা হয়। এবার এই ল্যাগ্রাঞ্জিয়ান মেথড আর অয়লারিয়ান মেথডের মধ্যে ডিফারেন্সটা কি ভালো করে বুঝ। আমরা যখন ফ্লুইডের মোশন ক্যাপচার করি আমরা দুটোভাবে করতে পারি। আইদার কোনো একটা ফ্লুইড, ঠিক আছে, যে কোনো ফ্লুইডের মধ্যে যে কোনো একটা পার্টিকেলের মুভমেন্ট কীরকম হচ্ছে বিভিন্ন প্লেসে, ঠিক আছে, সেইটাকে অবজার্ভ করতে পারি এক নম্বর। অথবা কোনো একটা ফিক্সড প্লেসে প্রত্যেকটা ফ্লুইডের মোশন কীরকমভাবে চেঞ্জেস হচ্ছে সেটা আমরা অবজার্ভ করতে পারি। কীরকম? ধর আমার একটা ফ্লুইড পার্টিকেল আছে, এইখানটা খুব ভালো করে বুঝ। ল্যাগ্রাঞ্জিয়ান মেথড বলছে যে আমার এই একটা ফ্লুইড পার্টিকেল এ টি ইজুকাল টু 1 টাইমে এইখানে আছে, টি ইজুকাল টু 2 টাইমে এ ধর এইখানে আছে, টি ইজুকাল টু 3 টাইমে এ হচ্ছে এইখানে আছে, টি ইজুকাল টু 4 টাইমে এখানে আছে, টি ইজুকাল টু 5-এ এইখানে আছে। ঠিক আছে, এটা ধর 4, টি ইজুকাল টু 5 টাইমে। তার মানে কি এই ফ্লুইডটা বিভিন্ন সময়ে বিভিন্ন প্লেসে আছে। একই ফ্লুইড পার্টিকেলকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্লেসে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই বিভিন্ন প্লেসে ফ্লুইড পার্টিকেলটা কোথায় কীরকমভাবে আছে পয়েন্টে, সেইটা হচ্ছে আমরা ল্যাগ্রাঞ্জিয়ান মেথড দিয়ে বার করি। ঠিক আছে, এক নম্বর। বিভিন্ন প্লেসে এই ফ্লুইডটা কতটা তার ভেলোসিটি হচ্ছে, ফ্লুইডটার টেম্পারেচার কীরকম হচ্ছে, সেটা আমরা সিঙ্গেল পয়েন্ট ফ্লুইডকে মাপি। আর অয়লারিয়ান মেথডে কী করা হয়, একটা ফিক্সড প্লেস ধরে নেওয়া হয়। ধর সাপোজ এইটা একটা ফিক্সড প্লেস, ঠিক আছে, এইখানে হচ্ছে এই যে ফ্লুইডটা হচ্ছে, এইটা হচ্ছে ফ্লুইড পার্টিকেল 1, ফ্লুইড পার্টিকেল 1 একটা ফ্লুইড পার্টিকেলকে আমরা করছি। অয়লারিয়ান মেথডে কি করা হয়, এখানে প্লেসটা হচ্ছে ফিক্সড, এখানে ফ্লুইড পার্টিকেল 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে। ঠিক আছে, এবার এই প্লেসে এই ফ্লুইডগুলোর তাদের ভেলোসিটি কীরকম, ঠিক আছে, তাদের নেচার কীরকম, ঠিক আছে, এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা হচ্ছে ধর পয়েন্ট 1। ঠিক আছে, এবার এই ফ্লুইড পার্টিকেলগুলো আমার একটা আলাদা পয়েন্ট, ধর পয়েন্ট 2, এটা ফ্লুইড পার্টিকেল ধর 1 ছিল, ফ্লুইড পার্টিকেল 2 ছিল, ফ্লুইড পার্টিকেল 3 ছিল। ঠিক আছে, তাদের এইখানে হচ্ছে তোর ভেলোসিটি v1, এটা তোর v2, এর ধর v3, প্রত্যেকটা ফ্লুইডের আলাদা আলাদা ভেলোসিটি। এবার পয়েন্ট 2তে এদের যে ভেলোসিটিগুলো সেইগুলো কীরকম চেঞ্জেস হচ্ছে সেইগুলো হচ্ছে আমরা অবজার্ভ করছি। ঠিক আছে, এখানেও একটা চেঞ্জেস হচ্ছে। তো এর ক্ষেত্রে কি হয় দেখ, এর ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে ভলিউমটাকে আমরা কন্ট্রোল করে রাখি, কিন্তু এর ক্ষেত্রে এর যে ভলিউমটা আছে সেটা কোনোভাবে কন্ট্রোলের মধ্যে রাখা হয় না। ঠিক আছে, বেসিক ডিফারেন্সটা বুঝতে পেরেছিস ল্যাগ্রাঞ্জিয়ান আর অয়লারিয়ান মেথডের বেসিক ডিফারেন্সটা? সবার কাছে বেসিক ডিফারেন্সটা ক্লিয়ার হয়েছে যে ল্যাগ্রাঞ্জিয়ান মেথড মানে হচ্ছে একটা ফ্লুইড পার্টিকেল সে বিভিন্ন জায়গায় কীরকমভাবে সে যাচ্ছে সেটাকে হচ্ছে আমরা অবজার্ভ করি, আর অয়লারিয়ান মেথড মানে হচ্ছে একটা ফিক্সড প্লেসে সমস্ত ফ্লুইড পার্টিকেলগুলো কীরকমভাবে নেচার করছে সেটাকে হচ্ছে আমরা অবজার্ভ করি। ঠিক আছে, তো এইখানে আমরা একটু পয়েন্ট করে লিখে নেব, চটপট এখানটা একটু লিখে নে। তো ল্যাগ্রাঞ্জিয়ানের নিচে লিখে রাখ এ single fluid particle is followed during its motion। মধু লিখছিস?
হ্যাঁ স্যার। its velocity, acceleration, কমা দিয়ে ডেন্সিটি এটসেট্রা আর ডেসক্রাইবড। ঠিক আছে, এটা গেল ল্যাগ্রাঞ্জিয়ান মেথডের ক্ষেত্রে। এবার অয়েলারিয়ান মেথডের ক্ষেত্রে কি লেখ, দ্য ভেলোসিটি, আমি যে এই পয়েন্টগুলো লেখাচ্ছি এই পয়েন্টগুলো কিন্তু বইয়েতে খুব একটা পাবি না, আমি এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে বেস করে সেই কনসেপ্ট থেকে কিন্তু নোটসগুলো বানাচ্ছি। ঠিক আছে, কোনো না কোনো সালের কোশ্চেনে এই প্রশ্নগুলো এসছে, সেই জন্যই এইগুলো উল্লেখ করে দেওয়া। প্রেশার, ডেন্সিটি etc. are described at a point in flow field। ঠিক আছে, এই দুটো পয়েন্টকে হাইলাইট করে রাখ, এ সিঙ্গেল ফ্লুইড পার্টিকেলস এই পয়েন্টটা, আর এইটা অ্যাট এ পয়েন্ট, এই দুটো পয়েন্টকে হাইলাইট করে রাখ। ঠিক আছে, এবার এই দুটো ফ্লুইড, এই দুটো মেথডের মধ্যে সুবিধা অসুবিধা সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিই। কারণ এই ল্যাপ্লাসিয়ান আর অয়েলারিয়ান এই দুটো মেথডই আমাদের কিন্তু বারবার উল্লেখে আসবে। ঠিক আছে, যখন হচ্ছে তখন হয়তো তোর মেথডগুলোর নাম হয়তো আসবে না, কিন্তু তোরা যখন এক্সপেরিমেন্ট বা জিনিসগুলো যখন পড়বি তখন কিন্তু এই দেখবি এই টার্মগুলো মানে এই কনসেপ্টগুলো কিন্তু সব জায়গাতেই আসবে। ঠিক আছে, তখনই তোরা বুঝতে পারবি যে কোন মেথড ধরে আমাদের এক্সপেরিমেন্টটা করা হচ্ছে। ঠিক আছে, তো এদের কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে অ্যাডভান্টেজ না লিখে মেরিট লিখছি। ঠিক আছে, মেরিট আর ডিমেরিট। মেরিট লেখ ফার্স্টে হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জিয়ানের ক্ষেত্রে লেখ ভেরি ভেরি কারেক্ট ইনফরমেশন, very very correct information about the motion of each and every particle আগে লিখে নে, তারপরে বলে দিচ্ছি আমি পুরো ব্যাপারটা। এটা গেল মেরিট, তারপরটা লেখ ডিমেরিট। লেখ হিউজ টাইম consumption to solve a number of equations। ঠিক আছে, ইকুয়েশনগুলোকে সলভ করা, ইকুয়েশন মানে ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ডেন্সিটি, এই সমস্ত জিনিসের যে ইকুয়েশনগুলো হয় সেইগুলোকে সলভ করার জন্য অনেক এক্সপেরিমেন্ট, বারবার এক্সপেরিমেন্ট করে অনেকটা টাইম টেকিং হয়। ঠিক আছে, কিন্তু ল্যাগ্রাঞ্জিয়ান মেথডটা কিন্তু খুব অ্যাকুরেট মেথড, এর দিয়ে কিন্তু একদম অ্যাকুরেট জিনিসটাই আমরা পাই। ঠিক আছে, এবার আমরা অয়েলারিয়ান মেথডের মেরিট কি দেখি। অয়েলারিয়ান মেথডের মেরিট কি আছে দেখি। রাজা আছিস? কল্যাণ, সৌভিক? হ্যাঁ স্যার আছি। সৌভিক কুন্ডু ক্লাসে আছিস? ধরতে হবে। মেরিটটা লেখ, এর ক্ষেত্রে লেস টাইম টেকিং, আজকে স্যার তো and easy to calculate to solve a number of equations।
এক নম্বর। আর এর ক্ষেত্রে ডিমেরিট হচ্ছে ভালো করে নোটগুলো লেখ, এইগুলো কিন্তু পরবর্তীকালে খুব কাজে দেবে। নট ভেরি অ্যাকিউরেট দেন Lagrangian method, কমা দিয়ে gives approximate value। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের এই দুটো মেথডের মধ্যে কোন মেথডটা আমরা ইউজ করব। একটা জিনিস তোদের বলে রাখি যে আমাদের ফ্লুইড মেকানিক্সের যখন এক্সপেরিমেন্ট হয় তখন কিন্তু আমরা ল্যাগ্রাঞ্জিয়ান মেথড ইউজ করি না। কেন করি না? কারণ এই মেথডটা যখন আমরা এক্সপেরিমেন্ট করি অনেক সময় লাগে। ঠিক আছে, অনেক মানে হিউজ এক্সপেরিমেন্ট লাগে, অনেক সময় লাগে অ্যাকুরেট রেজাল্ট আমাদের পেতে। ঠিক আছে, এবার আমরা যখন এক্সপেরিমেন্ট করি তখন অয়েলারিয়ান মেথডে মোটামুটি অলমোস্ট কাছাকাছি হলেও একটা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে, তো সেই জন্য হচ্ছে আমরা সবসময় অয়েলারিয়ান মেথড ইউজ করি। তো এইখানটা একটা আমরা নোট করে এখানটা লিখে রাখবো, নোট আকার এখানটায় ভালো করে লিখে রাখ। ফার্স্ট পয়েন্টে লেখ যে অয়েলারিয়ান মেথড is commonly used in fluid mechanics। ঠিক আছে, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা দেখ অয়েলারিয়ান মেথডে একটা টার্ম ইউজ করেছিলাম যে এখানে কন্ট্রোল ভলিউমটা থাকে, ভলিউমটাকে আমরা কন্ট্রোল করে রাখি। ঠিক আছে, কন্ট্রোল ভলিউম এখানে বলেছিলাম। ঠিক আছে, এই কন্ট্রোল ভলিউমটা কি সেটা একটু লিখে রাখবো। কন্ট্রোল ভলিউমটা লিখে রাখ, কন্ট্রোল ভলিউম লিখে রাখ। instead of tracking individual fluid particle, we define field variable functions of space and time। স্পেস টাইমের অনুযায়ী হচ্ছে বিভিন্ন জায়গায় ফিল্ড যে ভ্যারিয়েবলটা হয় সেই জিনিস অনুযায়ী হচ্ছে আমরা কন্ট্রোল ভলিউমটাকে ঠিক করি। মানে একটা নির্দিষ্ট জায়গায় আমার ভলিউমটাকে আমি ফিক্সড করে রাখছি, কোনো জায়গায় হয়তো সাইজ ছোট হতে পারে, কোনো জায়গায় হয়তো বড় হতে পারে। ঠিক আছে, উইথিন লিমিটেড ভলিউম। ঠিক আছে, তাহলে এইখান পর্যন্ত আমাদের আশা করি পুরো কনসেপ্ট ক্লিয়ার, সবার একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে যে কোন জিনিসটা কি, কোন মেথডটা তাহলে আমরা ইউজ করছি এখানে। তন্ময় স্যার আমার লেখা হয়নি। লিখে নে চল। রাজা আছিস ক্লাসে? কন্ট্রোল ভলিউমটা আরেকবার। কন্ট্রোল ভলিউম বলছে ইনস্টেড অফ ট্র্যাকিং individual fluid particle we define field variable functions of space and time within limited volume। ভলিউম কন্ট্রোল মানে কি, আমার কোনো জায়গায় সাপোজ ধর কোনো একটা ফ্লুইড ফ্লো হচ্ছে, আমি এই ফ্লুইডটা ধর এই ভলিউমের মধ্যে রাখছি, আর এই একটা ফ্লুইড ভলিউম।
তাহলে এই ফ্লুইড ভলিউমটা যদি আমার করা হয়, এখানে ভলিউমটা যখন আমি ফিক্সড করে দিচ্ছি, তখন এর এখানে যে ভেলোসিটিটা পাবে, ঠিক আছে, এর এখানে যে ভেলোসিটিটা পাবে, এর এখানে ভেলোসিটিটা সেটা আলাদা হবে, ঠিক আছে। তার মানে কি এখানে হচ্ছে আমাদের সবসময় জানি যে ডিসচার্জ হচ্ছে সবসময় সেম হয়, তাই তো, কিন্তু ভেলোসিটিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইখানে দেখ আমার ক্রস সেকশনাল এরিয়াটা অর্থাৎ ভলিউমটা আমি একদম কনস্ট্যান্ট করে রাখছি, ঠিক আছে, ঠিক আছে। এইভাবে আমাদের ভলিউমটাকে কন্ট্রোল রাখা। তো এইটা গেল আমাদের একটা ইন্ট্রোডাকশান। এতক্ষণ ধরে আমি জিনিসটা বোঝাচ্ছিলাম যে ফ্লুইডের মোশনটা কীরকমভাবে আমরা অবজার্ভ করি। এবার আমরা একদম মেন টপিকে ঢুকে যাচ্ছি, কাইনেমেটিক ফ্লো। তো কাইনেমেটিক ফ্লো জানতে গেলে আগে আমাদের কয়েকটা ফ্লুইড, কী কী টাইপের ফ্লুইড হয় সেইগুলো হচ্ছে আমাদের আগে জানতে হবে, যেটা থেকে প্রচুর কোশ্চেন আসে, ঠিক আছে। তো এখানে হেডিং দে টাইপস অফ ফ্লুইড ফ্লো, টাইপস অফ ফ্লুইড ফ্লো, ফ্লুইড ফ্লো। দেখ ফ্লুইডের যে টাইপসগুলো হয় সেগুলোকে আমরা বিভিন্ন নেচারে হচ্ছে বলতে পারি, ঠিক আছে, বিভিন্নভাবে বলতে পারি। কি কি ভাবে বলতে পারি? তো ফার্স্ট হচ্ছে স্টেডি আনস্টেডি, ইউনিফর্ম ভ্যারিয়েবল বা নন ইউনিফর্ম, ল্যামিনার টার্বুলেন্ট, কম্প্রেসেবল ইনকম্প্রেসেবল, এরকম অনেকভাবে 1 2 3 ডাইমেনশনাল, রোটেশনাল ইরোটেশনাল, অনেকভাবে আমরা ফ্লুইডকে হচ্ছে তোর ডিফাইন করি, ঠিক আছে। কোন জিনিসটাকে কিভাবে ডিফাইন করি সেই জিনিসটাকে আমরা আগে ভালো করে বুঝবো। খুব ইম্পর্টেন্ট জিনিস, এই প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে একটা আমরা ফ্লুইডকে বলতে পারি স্টেডি ফ্লো। এই স্টেডি আনস্টেডি এইগুলো কিন্তু খুব কোশ্চেন আসে, হ্যাঁ, স্টেডি অ্যান্ড আনস্টেডি ফ্লো, আনস্টেডি ফ্লো। এটার ক্ষেত্রে কি হচ্ছে, স্টেডির ক্ষেত্রে হচ্ছে, ভালো করে জিনিসটা বোঝ, কোনো স্টেডি ফ্লোয়ের ক্ষেত্রে আমার যে কোনো পয়েন্টে যে কোনো টাইমে, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে টাইমটা হচ্ছে নট ভ্যারিয়েবল, স্পেসটা হয়তো ভ্যারিয়েবল হতে পারে কিন্তু টাইমটা হচ্ছে ফিক্সড থাকবে। এটার মানেটা কি বলছি, যে কোনো জিনিস কোনো জায়গার ভেলোসিটি, সাপোজ ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ ধর এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই যে আমি এক্সপেরিমেন্টটা বলছি, তাহলে এইটা কোন এক্সপেরিমেন্টের ওপর বেস করে বলছি, তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান না অয়েলারিয়ান? অয়েলারিয়ান। ব্যাস ক্লিয়ার। তাহলে এই যে দেখ এখান থেকে দুটো ধর ফ্লুইড আমার ফ্লো হচ্ছে, ঠিক আছে, দুটো পয়েন্ট আছে, ফ্লুইড ফ্লো হচ্ছে, ঠিক আছে। তো এই ফ্লুইডটা এই পয়েন্টে t1 সময়ে যদি ভেলোসিটি v1 থাকে, মানে ধর এটা ফ্লুইড পার্টিকেল এ, এটা ফ্লুইড পার্টিকেল বি, t1 সময় যদি এর ভেলোসিটি v1 থাকে, t2 সময়েও কিন্তু এর ভেলোসিটি v1ই থাকবে। এইখানে হয়তো এর যে ভেলোসিটি পয়েন্ট 2তে এর ভেলোসিটি তোর হয়তো t1 এ ধর v'1 আছে, মানে ধর ভেলোসিটিটা চেঞ্জ, এই পয়েন্টে হয়তো আলাদা ভেলোসিটি আছে, এই পয়েন্টে আলাদা ভেলোসিটি আছে, কিন্তু সময় যতই যাক না কেন এর ভেলোসিটিটা কিন্তু এই পয়েন্টে কনস্ট্যান্টই থাকবে, চেঞ্জ হবে না, ঠিক আছে। বি এর ক্ষেত্রেও তাই, এর ক্ষেত্রে তো t1 সময় ভেলোসিটি ধর v2 আছে, t2 সময় t3 সময় যাই সময় থাক না কেন এই পয়েন্টে কিন্তু এর ভেলোসিটিটা v2ই থাকবে। এর ক্ষেত্রেও সেই একই, v'2 t2র ক্ষেত্রেও সেটা হচ্ছে v'2ই থাকছে, অর্থাৎ টাইমের রেসপেক্টে কিন্তু ভেলোসিটি কোনোভাবে চেঞ্জ হচ্ছে না। প্লেসে হয়তো চেঞ্জ হচ্ছে ভেলোসিটিটা, এই প্লেসে এই পয়েন্টটার ভেলোসিটি ধর v1 আছে, এই পয়েন্টে হচ্ছে ভেলোসিটি ধর v2 আছে, মানে জিনিসটা কি, আমার ধর এরকম একটা সিলিন্ডার আছে, সাপোজ ধর একটা ট্যাপার টাইপের সেকশন আছে, ঠিক আছে। এবার এই ট্যাপার সেকশনের মধ্যে এর ভেলোসিটি, ফ্লুইডটার ভেলোসিটি এইখানে ধর v1 আছে, এখানে ধর v2 হচ্ছে, হতেই পারে, তাই তো। তাহলে এইখানে যতই সময় যাক না কেন এখানে এর ভেলোসিটিটা কিন্তু কনস্ট্যান্টই থাকবে, v1টাই থাকবে, এখানে এটা v1 এর থেকে বেশিও হবে না কমও হবে না,
এখানে ভেলোসিটিটা v2 আছে, সেটাও সেই একই থাকবে, ভেলোসিটিটা কিন্তু কনস্ট্যান্ট। দেখ স্পেস কিন্তু আলাদা, দুটো আলাদা জায়গায় কিন্তু এই একই পার্টিকেল, এই সমগ্র পার্টিকেলগুলো ভেলোসিটি কিন্তু আলাদা হচ্ছে, কিন্তু সময়ের রেসপেক্টে যে পয়েন্ট আছে সেই পয়েন্টে কিন্তু ভেলোসিটিটা ফিক্সড আছে, ঠিক আছে? সেইটাকে বলা হচ্ছে স্টেডি ফ্লো। আর আনস্টেডি মানে তার উল্টো, সময়ের সাথে সাথে যদি চেঞ্জ হয় সেটাকে আমরা আনস্টেডি বলি, ঠিক আছে? তাহলে এইখানটা লিখে রাখ, আমি বলে যাচ্ছি, লিখে নে এখানটা। ইফ দ্য প্রপার্টিজ ইন এ ফ্লো, if the properties in a flow do not change with respect to time, টাইমটা আলাদা কালিতে লিখবি, do not change with respect to time at a fixed place, ঠিক আছে, is called steady flow, is called steady flow, and vice versa, vice versa মানে তার ঠিক অপোজিট যদি কন্ডিশন হয়, vice versa যেটা বলে is called unsteady flow, ঠিক আছে? অর্থাৎ স্টেডি ফ্লো এর ক্ষেত্রে কি বলছে, এর যে ভেলোসিটি চেঞ্জ যে কোনো একটা ফিক্স পয়েন্টে এটা হচ্ছে সবসময় জিরো হবে। এ শুধু এইটাই নয়, সমস্ত প্রপার্টি ডেনসিটিও উইথ রেসপেক্ট টু টাইম জিরো হবে, প্রেশার উইথ রেসপেক্ট টু টাইম সবই জিরো হবে স্টেডি ফ্লোর ক্ষেত্রে। আনস্টেডি ফ্লোয়ের ক্ষেত্রে এটা হচ্ছে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম স্টেডি ফ্লোয়ের ক্ষেত্রে, তাই তো? এটা হচ্ছে স্টেডি। এবার আনস্টেডির ক্ষেত্রে কি হচ্ছে, আনস্টেডির ক্ষেত্রে কি হচ্ছে, এইগুলো একটাও জিরো হবে না, নট ইকুয়ালস টু জিরো, ডেল রো ডেল টি নট ইকুয়ালস টু জিরো, ডেল পি ডেল টি নট ইকুয়ালস টু জিরো, ঠিক আছে? এবার দেখ স্টেডি ফ্লো আনস্টেডি ফ্লো এর এক্সাম্পল কয়েকটা বল, যে টাইমের রেসপেক্টে কনস্ট্যান্ট ভেলোসিটি দেবে সেরকম স্টেডি ফ্লো কি হতে পারে বলতো? স্টেডি ফ্লো এর ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে তোর আমাদের যে পাম্পের মধ্যে দিয়ে যে ফ্লোটা হয়, পাম্পের মধ্যে দিয়ে যখন হচ্ছে তোর কোনো একটা সেন্ট্রিফিউগাল ধর পাম্পে চালিয়েছিস, এবার পাম্পটা তো একটা ফিক্সড রেটে জলটা ঘুরছে, তাই তো? তার মানে ওর ভেলোসিটিটা তখন কিন্তু কনস্ট্যান্ট থাকছে। এবার আনস্টেডির ক্ষেত্রে যদি আমরা কোনো একটা এক্সাম্পল দেখি, আনস্টেডির ক্ষেত্রে কিন্তু অনেক এক্সাম্পল হয়, ঠিক আছে? তোর বিভিন্ন জায়গায় হচ্ছে ধর যেমন হচ্ছে লিকুইড ফলিং আন্ডার গ্র্যাভিটি, ঠিক আছে? কোনো একটা মানে কি বলবো, একটা বোতল থেকে যখন জলটা পড়ছে, ঠিক আছে, কিছু সময় ধর ভেলোসিটিটা হয়তো বেড়ে গেল, তারপর আস্তে আস্তে ভেলোসিটি কমে যেতে পারে, ঠিক আছে? বা ধর সবচেয়ে বেশি হয় রেসিপ্রোকেটিং পাম্পের ক্ষেত্রে, ঠিক আছে? এই পাম্প ফ্লো এটা লিখে রাখ, সেন্ট্রিফিউগাল পাম্প, সেন্ট্রিফিউগাল পাম্প, পিইউএমপি, এইটা কোশ্চেনটা আসে। সেন্ট্রিফিউগাল পাম্পটা হচ্ছে স্টেডি ফ্লোর ক্ষেত্রে, আর পাম্প ফ্লো রেসিপ্রোকেটিং পাম্প, সেন্ট্রিফিউগাল রেসিপ্রোকেটিং পাম্প জানিস তো? সবাই জানিস? কিরে? বলে দেন একটু বলুন। রেসিপ্রোকেটিং পাম্প, সেন্ট্রিফিউগাল পাম্পগুলো হচ্ছে তোদের মাঠেতে যে পাম্পগুলো ইউজ করি রে, ওই যে টুলু পাম্প যেগুলোকে বলে, যেগুলোতে জল তুলি আমরা ছোটোবেলা আগে দেখিস নি মাঠেতে, ওগুলোকে বলা হয় সেন্ট্রিফিউগাল পাম্প। আর রেসিপ্রোকেটিং পাম্প হচ্ছে ঘরের যে আমাদের হ্যান্ড কলগুলো হয়, সেগুলো হচ্ছে রেসিপ্রোকেটিং পাম্প, ঠিক আছে? এখন বিশেষ ডিটেলসে বলবো না, যখন হচ্ছে তোর এই হাইড্রোলিক মেশিনগুলো যখন পড়াবো তখন এই ডিটেলসে এগুলো বলবো। বুঝে গেছে তো? দুটো এক্সাম্পলও বলে দিলাম। নেক্সট হচ্ছে দেখ ইউনিফর্ম ফ্লো অ্যান্ড নন ইউনিফর্ম ফ্লো। এই দুটোর মধ্যে কিন্তু স্টেডি ফ্লো আর ইউনিফর্ম ফ্লো, এই দুটোর মধ্যে কিন্তু খুব কনফিউজ হয়,
ঠিক আছে? সুতরাং ভালো করে জিনিসগুলোকে কিন্তু বুঝবি, ঠিক আছে? দেখ, স্টেডি ফ্লোয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একটা ফিক্স পয়েন্টে টাইমের রেসপেক্টে ভেলোসিটি কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু প্লেসের রেসপেক্টে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। ইউনিফর্ম ফ্লোয়ের ক্ষেত্রে কিন্তু জিনিসটা কনসেপ্টটা আলাদা। ইউনিফর্ম ফ্লোয়ের ক্ষেত্রে ধর এই যে পার্টিকেলটা আছে, ঠিক আছে, এই পার্টিকেলটা t1 সময়ে t=1 সময় এর যদি এখানে ভেলোসিটি v1 হয়, ভালো করে বুঝ, এই বি পয়েন্টে কিন্তু এর ভেলোসিটি সেটা হচ্ছে v1ই থাকবে t=1 সময়, ঠিক আছে? আবার ধর এই সি পয়েন্ট, এটা ধর সি পয়েন্ট, এইটা হচ্ছে ধর t=1 সময়ে, একটা দিয়েই দেখাই তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। এবার ধর t=2 সময়, মানে প্রথম 1 মিনিটে দেখলাম ভেলোসিটি হচ্ছে v1 আছে, বি পয়েন্টেও দেখছি সেই ভেলোসিটিটা v1ই আছে। টাইমটা যখনই চেঞ্জ হয়ে যাচ্ছে এর ভেলোসিটিটা চেঞ্জ হয়ে v2 হয়ে গেল। এই বি পয়েন্টেও t=2 এতে ভেলোসিটিটাও v2 হয়ে গেল। অর্থাৎ কি, টাইমের রেসপেক্টে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, কিন্তু স্পেসের রেসপেক্টে কিন্তু ভেলোসিটিটা ইউনিফর্ম আছে, ঠিক আছে? মানে এই ধর আমার পাইপ আছে, এই পাইপের মধ্যে দিয়ে যখন ফ্লোটা হচ্ছে, এইখানে যখন ফ্লোটা হচ্ছে v1, এখানেও ফ্লোটা হচ্ছে v1, টাইমের রেসপেক্টে এটা যখন চেঞ্জ হয়ে v2 হয়ে যাচ্ছে, এটাও তখন v2 হয়ে যাচ্ছে। তাহলে দেখ, ইউনিফর্ম নন ইউনিফর্ম ফ্লোয়ের আর স্টেডি আনস্টেডির ক্ষেত্রে সবচেয়ে ভালো এক্সাম্পল বোঝা যায়। স্টেডি আনস্টেডি হচ্ছে, দেখ ট্যাপার এরকম যদি সেকশন হয় তার ক্ষেত্রে খুব ভালোভাবে বুঝতে পারি। ইউনিফর্মের ক্ষেত্রে সবচেয়ে ভালো বুঝতে পারছি এই ধরনের পাইপের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে ইউনিফর্ম নন ইউনিফর্ম ফ্লোয়ের ক্ষেত্রে তাহলে একটু পয়েন্ট লিখে রাখ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ইউনিফর্ম নন ইউনিফর্ম, তন্ময়? স্যার মোটামুটি স্যার। হ্যাঁ, মোটামুটি। এবার জিনিসটা ভালো করে বুঝতে হবে। স্টেডি, এই টার্মগুলো শুধু মনে রাখবি, কি পয়েন্ট এগুলো। স্টেডি মানে হচ্ছে টাইম ফিক্সড, স্টেডি মানে হচ্ছে টাইম ফিক্সড, আর ইউনিফর্ম মানে স্পেস ফিক্সড। এই দুটো টার্ম মনে রাখ, তাহলেই সব হয়ে যাবে। বুঝা গেল? এই দুটো জিনিস মনে রাখবি। স্টেডি ফ্লো যখন ডেফিনেশন চাইবে তখন হচ্ছে টাইমটা ফিক্স, আর ইউনিফর্ম যখন বলবে তখন স্পেসটা ফিক্স। ইউনিফর্ম সম্পর্কে একটু লিখে নে। ইট ইজ দ্য প্রপার্টিজ অফ এ ফ্লো it is the properties in a flow do not change with respect to space, do not change with respect to space। at any given time, at any given time, যে কোনো সময় স্পেসের রেসপেক্টে কিন্তু ফ্লোটা চেঞ্জ হবে না। দ্য ফ্লো ইজ নোন অ্যাজ বা ইজ কল্ড ইউনিফর্ম ফ্লো, অ্যান্ড ভাইস ভার্সা ইজ কল্ড নন ইউনিফর্ম ফ্লো, যেমন হয়। লেখা হলো, বলবি? হয়ে গেছে স্যার। ঠিক আছে, তাহলে এবার দেখ ইউনিফর্মের ক্ষেত্রে কিছু এক্সাম্পল দিয়ে দিই। ইউনিফর্মের ক্ষেত্রে তাহলে কি বুঝছি, যে ভেলোসিটিটা স্পেসের রেসপেক্টে, আগে এটা দেখ টাইমের রেসপেক্টে ছিল, এটা কিন্তু স্পেসের রেসপেক্টে কিছু চেঞ্জেস হবে না। ডেনসিটিও সেই একই 0, প্রেশারও সেই একই, স্পেসের রেসপেক্টে 0। এক্সাম্পল কি কি লিখে রাখ। ফ্লো ইউনিফর্মের ক্ষেত্রে লিখছি, আন্ডার
pressure through long pipelines of constant diameter. দেখ এই এক্সাম্পলটাই অ্যাকচুয়ালি বলেছি আমি। ঠিক আছে, এবার নন ইউনিফর্মের ক্ষেত্রে লিখে রাখ নন ইউনিফর্ম। এর ক্ষেত্রে তাহলে এইগুলো হচ্ছে তোর কনস্ট্যান্ট হচ্ছে না, ডেল রো বাই ডেল এস নট ইকুয়ালস টু 0 আর হচ্ছে ডেল পি ডেল এস নট ইকুয়ালস টু 0। তো এর একটা এক্সাম্পল লিখে রাখ টার্বুলেন্ট ফ্লো। টার্বুলেন্ট ফ্লো কি আমরা আসবো, টার্বুলেন্ট ফ্লো ঠিক আছে। তাহলে একটা বোঝা গেল, স্টেডি আনস্টেডি বুঝলাম, ইউনিফর্ম নন ইউনিফর্ম বুঝলাম। 3 নম্বরে শিখবো আমরা ল্যামিনার অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো। ল্যামিনার অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো। ঠিক আছে, হয়েছে। এবার ল্যামিনার আর টার্বুলেন্ট ফ্লো জিনিসটা কি জিনিস আগে একটু বুঝি। প্রথমে হচ্ছে ল্যামিনারটা বুঝি। ল্যামিনার ফ্লো জিনিসটা কি, ল্যামিনার ফ্লো মানে হচ্ছে কোনো ফ্লুইড পার্টিকেল যদি একটা নির্দিষ্ট পাথ ধরে এগোয়, নির্দিষ্ট একটা পাথ ধরে যদি ফ্লুইড পার্টিকেলটা এগোয়, তাহলে সেই ধরনের ফ্লুইডকে বলা হয় ল্যামিনার ফ্লো। ধর এই ফ্লুইড পার্টিকেলগুলো সোজা একটা নির্দিষ্ট পাথ ধরে এগোচ্ছে, ঠিক আছে, এদের কোনো এদিক ওদিক সেদিকভাবে মুভ হচ্ছে না, তো এই ধরনের ফ্লুইড হচ্ছে ল্যামিনার। আর টার্বুলেন্টটা কি, টার্বুলেন্ট হচ্ছে এই ফ্লুইড পার্টিকেলগুলো একটা নির্দিষ্ট পাথ ধরে এগোবে না, ঠিক আছে। ধর আমি ইমাজিন করেছিলাম ও এই সোজা রাস্তা দিয়ে যাবে, কিন্তু দেখা গেল ফ্লুইডটা সোজা রাস্তা দিয়ে যাচ্ছে না। এই ফ্লুইডটা ধর এইদিকে বেঁকে গেল, এর পাশে ধর এই একটা ফ্লুইড আছে, এও ভাবলাম যে এ সোজা রাস্তা দিয়ে যাবে, কিন্তু এ গেল কি এইদিকে বেঁকে গেল। আবার এ ফ্লুইড হচ্ছে তোর এইদিকে বেঁকে গেল, এই ফ্লুইড হচ্ছে ধর আবার এইদিকে বেঁকে গেল, ঠিক আছে। এইখানে যে ফ্লুইড আছে সে আবার এইদিকে বেঁকে গেল, এই ফ্লুইড হচ্ছে ধর আবার এইদিকে বেঁকে গেল। এইভাবে মানে এদের হচ্ছে কোনো হ্যাপাজার্ড হচ্ছে তোর মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে। এদের মধ্যে কোনো একটা স্ট্রেট লাইন যে জিনিসটা, সেই জিনিসটা এর মধ্যে দেখা যায় না। তাহলে ল্যামিনার আর টার্বুলেন্টের ক্ষেত্রে ব্যাপারটা বোঝা গেছে কিরে। ল্যামিনার ফ্লো টার্বুলেন্ট ফ্লোর এই যে কনসেপ্টটা, আমি এটা লেখাচ্ছি না, কনসেপ্টটা ছবিটা বুঝতে পারলি, তোরা ছবিটা বুঝতে পেরেছিস কি তাহলেই বল, এই ছবিটা বুঝতে পেরেছিস, ঠিক আছে। হ্যাঁ স্যার। ছবিটা বুঝতে পারলি জিনিসটা কনসেপ্টটা তোরা বুঝতে পারবি। এবার ল্যামিনার আর টার্বুলেন্ট ফ্লো এইগুলোকে মেজার করার জন্য আমরা একটা নাম্বার ইউজ করি, সেটাকে বলা হয় রেনল্ডস নাম্বার। হ্যাঁ স্যার। ঠিক আছে, রেনল্ডস নাম্বারটা আমাদের এখন হচ্ছে তোর কি জিনিস কেন জিনিস এখন আমি পড়াবো না, শুধু এদের ভ্যালুগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ভ্যালুগুলো হচ্ছে পরীক্ষা খুব দেয়, ঠিক আছে। রেনল্ডস নাম্বার বলে একটা নাম্বার আছে, সেই নাম্বার অনুযায়ী কোনো ফ্লুইড হচ্ছে তোর আমাদের টার্বুলেন্ট না ল্যামিনার সেটা আমরা বুঝি। মানে টার্বুলেন্ট ল্যামিনার মানে একটা হচ্ছে তোর প্রথমে জলটা আস্তে আস্তে যখন জলটা ফেলবি তোর আমাদের যে বেসিনের যে এটা নবটা আছে, নব থেকে যখন জলটা আস্তে আস্তে পড়ে দেখবি একটা সরু এর মতো সুতোর মতো করে তো জলটা পড়ে, ওই ফ্লোটা হচ্ছে ল্যামিনার। কিন্তু নবটা যখন খুলে দিবি দেখবি অনেক ঘন করে জলটা পড়ছে, তখন কি ফ্লুইডটা হ্যাপাজার্ড হয়ে যাচ্ছে, সেইটা ফ্লুইডটাকে বলা হয় টার্বুলেন্ট ফ্লো, ঠিক আছে। তো রেনল্ডস নাম্বার বিভিন্ন কন্ডিশনের ক্ষেত্রে বিভিন্ন টাইপের হয়, ঠিক আছে। তো পাইপ ফ্লোয়ের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জিনিস এটা কিন্তু বলছি, ঠিক আছে।
রেনল্ডস নাম্বার যদি লেস দেন 2000 হয় তাকে আমরা বলি ল্যামিনার। খুব ইম্পর্টেন্ট জিনিস বলছি, রেনল্ডস নাম্বার যদি 2000 থেকে যদি 2000 থেকে 4000-এর মধ্যে হয় তাকে বলি ট্রানজিশন ফ্লো। ট্রানজিশন, আমি এটা পুরো অ্যানিমেশন ভিডিও দেখাবো, ঠিক আছে? ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো কীভাবে হচ্ছে পুরো জিনিসটা আমি দেখাবো, খুব ইন্টারেস্টিং জিনিস দেখবি। আর রেনল্ডস নাম্বার যদি গ্রেটার দেন 4000 ভ্যালু হয় তাহলে তাকে আমরা বলি টার্বুলেন্ট ফ্লো। ট্রানজিশন ফ্লো মানে কি, ল্যামিনার থেকে টার্বুলেন্টে কনভার্ট হচ্ছে যে ফেজটা। এবার ওপেন চ্যানেল ফ্লো যদি হয় তার ক্ষেত্রে এই রেনল্ডস নাম্বার হচ্ছে ভ্যালু হচ্ছে আবার আলাদা হয়। রেনল্ডস নাম্বার হচ্ছে 500 নিচে হলে ওপেন চ্যানেল ফ্লোতে তাকে বলি ল্যামিনার। তারপর হচ্ছে 500 থেকে 2000-এর মধ্যে হলে তাকে বলি ট্রানজিশন ফ্লো। আর রেনল্ডস নাম্বার গ্রেটার দ্যান যদি 2000 হয় সেক্ষেত্রে আমরা বলি টার্বুলেন্ট ফ্লো। টার্বুলেন্ট, ঠিক আছে? আর একটা পয়েন্ট লিখে রাখ, এটা বাউন্ডারি লেয়ার যখন পড়াবো তখন আমি উল্লেখ করব, তাও এখানে পয়েন্ট করে লিখে রাখ। ফর ল্যামিনার বাউন্ডারি লেয়ার, ঠিক আছে? যে কোনো ফ্লুইড যখন ফ্লো হয় তার একটা বাউন্ডারি তৈরি হয়, দেখবি একটা অবস্ট্রাকশন টাইপের তৈরি হয়, ঠিক আছে? তো তার ক্ষেত্রে বাউন্ডারি লেয়ার যখন তৈরি হয় সেক্ষেত্রে রেনল্ডস নাম্বারের এই ভ্যালুটা ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে 5 × 10⁵ হয়, ঠিক আছে? তো এই কটা পয়েন্ট কিন্তু খুব ভালোভাবে গুছিয়ে লিখে রাখ। শুনতে পাচ্ছিস কুণাল? শুনতে পাচ্ছিস? হ্যাঁ পাচ্ছি। বেশ, তাহলে এতক্ষণ ধরে ল্যামিনার টার্বুলেন্টের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এরপর আর একটা টার্ম আসবে, সেটা হচ্ছে কম্প্রেসিবল অ্যান্ড ইনকম্প্রেসিবল। ইনকম্প্রেসিবল ফ্লো, কম্প্রেসিবল ফ্লো আর ইনকম্প্রেসিবল ফ্লো মানে হচ্ছে কোনো ফ্লুইডকে যদি হচ্ছে আমরা কোনো একটা চেম্বারের মধ্যে রাখি, তার উপর যদি আমরা চাপ ক্রিয়েট করি, এই ফ্লুইডটা যদি তার ভলিউমটা কমে যায়, ঠিক আছে? ভলিউমটা যদি কমে যায় তাহলে সেই ধরনের ফ্লোকে বলা হয় কম্প্রেসিবল ফ্লো। আর ইনকম্প্রেসিবল ফ্লো হচ্ছে কোনো ফ্লুইড যদি কোনো একটা সিস্টেমের মধ্যে দিয়ে থাকে, তার উপর দিয়ে যদি চাপ দিই, সেই ফ্লুইডটা যদি কম্প্রেসড না হয় তাকে বলা হয় ইনকম্প্রেসিবল ফ্লো। একদম বেসিক জিনিস। কম্প্রেসিবল ফ্লো হচ্ছে জেনারেলি বলা হয় ফ্লুইডের ক্ষেত্রে, আমরা ফ্লুইডের ক্ষেত্রে বলেছিলাম দুভাগ, একটা হচ্ছে লিকুইড, একটা গ্যাস। গ্যাস হচ্ছে সবসময় মনে রাখবি কম্প্রেসিবল ফ্লো। গ্যাসকে দেখবি তুই চাপ দিলে গ্যাস কিন্তু ভলিউম কমে যায়, কিন্তু লিকুইড মানে ধর ওয়াটার, যেটা লিকুইডের ক্ষেত্রে কিন্তু আমাদের চাপ দিলে কিন্তু সেটা তোর ভলিউম কমে না, জেনারেলি কমে না, ঠিক আছে? তো তাকে বলা হয় ইনকম্প্রেসিবল ফ্লো। এই পুরো জিনিসটার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? কিরে কম্প্রেসিবল ইনকম্প্রেসিবল, এখানে আরও অনেকগুলো টার্ম আছে, একটা ম্যাক নাম্বার বলে একটা টার্ম আছে, ঠিক আছে? সাবসোনিক, সুপারসোনিক ফ্লো, এইসব জিনিস তোদেরকে এখন পড়াতে যাব না, কারণ এই জিনিসগুলো হচ্ছে তোর একদম খুব হাই স্ট্যান্ডার্ডের জিনিস, এখন পড়াতে গেলে সময় নষ্ট হবে বেকার, ঠিক আছে? এগুলো আসে পরবর্তীকালে, যদি কোনোদিনও কোশ্চেন করতে করতে যদি আসে তখন হচ্ছে আমি এই জিনিসগুলো উল্লেখ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা আসছে 5 নম্বরে, একটা হচ্ছে রোটেশনাল ফ্লো
and irrotational flow. irrotational flow, ঠিক আছে। রোটেশনাল ফ্লো মানে হচ্ছে ধর কোনো একটা ফ্লুইড হচ্ছে একটা পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে, তো সেই ফ্লোটা যদি কোনো একটা কেন্দ্র, কোনো একটা সেন্টার করে যদি ফ্লুইডটা এরকমভাবে মুভ করতে করতে ঘোরে, ঠিক আছে, তো সেই ধরনের ফ্লোকে বলা হয় রোটেশনাল ফ্লো। আর ইরোটেশনাল ফ্লো হচ্ছে যে যদি কোনো ফ্লুইড যদি কোনো মুভ না করে, একদম স্ট্রেট যায় এরকম, ঠিক আছে, যদি ক্রস সেকশন ওয়াইজ দেখি এরকম এটা ডট ডট দেখবো, আর ক্রস সেকশন ওয়াইজ এরকম স্ট্রেট যাবে। রোটেশনালের ক্ষেত্রে কীরকম দেবো, ফ্লুইডটা এইভাবে মুভ করছে, কোনো ফ্লুইড ধর এইভাবে মুভ করছে, কোনো ফ্লুইড এইভাবে মুভ করছে, তাই তো। এই ধরনের ফ্লুইড হলে তাকে আমরা বলবো ইরোটেশনাল ফ্লো, ঠিক আছে। এই সরি, রোটেশনাল ফ্লো। বেসিক ডিফারেন্সটা বুঝিয়ে দিলাম। 6 নম্বরে 1 2 3 ডাইমেনশনাল ফ্লো। ডাইমেনশনাল ফ্লো 1 2 3 ডাইমেনশনাল ফ্লো মানে হচ্ছে 1D। 1D মানে কোনো ফ্লুইডকে যখন ডিফাইন করব, সেটা যখন একটা নির্দিষ্ট দিক দিয়ে যাবে, ফ্লুইডটাকে ডিনোট করব, তখন তাকে বলো 1D। ধর কোনো একটা ফ্লুইড সে v1 ভেলোসিটিতে এরকম স্ট্রেটভাবে যাচ্ছে, ঠিক আছে, তাহলে সেই ফ্লুইডকে আমরা বলবো 1D ফ্লো। 1D ফ্লো কার ক্ষেত্রে দেখা যেতে পারে, ইউনিফর্ম স্টেডি ফ্লোর ক্ষেত্রে দেখা যায়। 2D ফ্লো মানে এই ফ্লুইডটা যদি এরকম দ্বিমাত্রিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, মানে ধর ফ্লুইডটা এইভাবে মুভ করছে, আমার এটা হরাইজন্টাল আছে, এটা ভার্টিক্যাল আছে, এই ফ্লুইডটা এই দিকে মুভ করছে, তার মানে কি আমার দুটো ডাইমেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে তাকে বলবো 2D। এবার 3D মানে কোনটাকে বলবো, 3D মানে হচ্ছে আমাদের এই যে 3D স্পেস আছে, 3D স্পেস আছে, তো এইভাবে জিনিসটা মুভ করছে, তিনটে ডিরেকশানেই হচ্ছে ফ্লুইডটা মুভ করছে, তো এই ধরনের ফ্লুইডকে আমরা বলি তোর 3D ফ্লো, ঠিক আছে। এই ব্যাপারটা পুরোটা বোঝা গেছে, 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল, কি রে? মানে তিন দিকে থ্রি ডি মানে তিন দিকে ফ্লো করবে স্যার। 3 ডাইমেনশনাল মানে কি এক্স ওয়াই জেড যে কোনো দিকেই হচ্ছে ফ্লুইডটা ফ্লো করবে। 1D মানে কি একটা নির্দিষ্ট দিকে ফ্লুইডটা ফ্লো করবে, ঠিক আছে। 2 ডাইমেনশনাল মানে দুটো দিকের মধ্যে ফ্লো হতে পারে, হয় এক্স দিকে যেতে পারে, নাহলে ওয়াই দিকে যেতে পারে, ঠিক আছে। তো এইগুলোকে বলা হয় তোর ডাইমেনশনাল ফ্লো, ঠিক আছে। স্যার রোটেশনাল ইরোটেশনাল একটু বলে দিন ভালো করে, মানে ওটা এক্সাম্পল দিন তো। রোটেশনাল ফ্লো, ইরোটেশনাল ফ্লো জিনিসটা একটু বলি। রোটেশনাল ফ্লো মানে হচ্ছে কোনো ফ্লুইড যদি ঘুরতে ঘুরতে যায়, কোনো ফ্লুইড যদি ঘোরে, ঠিক আছে, সেই ফ্লুইডকে বলা হয় রোটেশনাল। একটা নির্দিষ্ট পাইপের মধ্যে দিয়ে যখন ফ্লো হচ্ছে, আচ্ছা আমি এই জিনিসগুলো পুরো জিনিসটা দেখাই, ঠিক আছে, তাহলে ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হবে সবাই। আমি জিনিসটা পুরোটাই দেখাচ্ছি তোদের, ঠিক আছে, প্রত্যেকটা ফ্লুইড সিস্টেম। এবার আমি পুরো তোর এগুলো দেখাই, এক্সপেরিমেন্টগুলো দেখাই, তাহলে পুরো এই এতক্ষণ যেগুলো পড়েছি পুরো কনসেপ্টটা একদম দেখবি ভিজুয়ালাইজ হয়ে থাকবে তোদের কাছে, ঠিক আছে। তো ফার্স্টে দেখ আমি স্টেডি ফ্লো জিনিসটা, স্টেডি ফ্লো, স্টেডি ফ্লো, স্টেডি ফ্লো, আনস্টেডি ফ্লো। আগে এইটা দেখি, অ্যানিমেশন। এইটার মধ্যে ভালো করে বুঝতে পারবি। এটা অ্যানিমেশন দেখাচ্ছে না তো, না না, এই এক্সপেরিমেন্টটা দেখ।
অতটা হয়তো বুঝতে পারবি না, এক্সপেরিমেন্টটা দেখ তাহলে বুঝতে পারবি, অনেকটা ক্লিয়ার হবে। এখানে দেখ যে ফ্লুইডটা ফ্লো হচ্ছে, এইটা কিন্তু ধর এটা কি ধরনের ফ্লো হচ্ছে বলতো, না না এখানে দেখাই, এই যে ফ্লুইডটা ফ্লো হচ্ছে এখানে দেখ, এই ফ্লুইডটা কিন্তু স্ট্রেট আসছে, স্ট্রেট এসে এখানটা জাম্প হয়ে যাচ্ছে, এটা এক ধরনের বলা যায় হাইড্রোলিক জাম্প। ঠিক আছে, তো যখন হাইড্রোলিক জাম্প করবো তখন জিনিসটা আমি বোঝাবো। কিন্তু এখানে ফ্লুইডটা দেখ এইখানটা কিন্তু অনেকটা স্ট্রেট আসছে, স্ট্রেট এসে কিন্তু ফ্লুইডটা হঠাৎ করে এরকম টার্বুলেন্ট টাইপের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ফ্লুইডটা ধর এখানে ফ্লো হচ্ছে, ঠিক আছে, এক্স্যাক্ট জিনিসটা আমি দেখাতে পারছি না তোদের, এক্স্যাক্ট যে জিনিসটা আমি বোঝাতে চাইছি সেই জিনিসটা এক্স্যাক্টলি এখানে বোঝানো যাচ্ছে না। দেখ ইমাজিনেশনটা বুঝতে পারছিস তো, যদি কোনো জিনিস যদি না বুঝতে পারিস না তাহলে খুব সমস্যা হয়। ফ্লো, ল্যামিনার ফ্লো অফ ওয়াটার, ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো, এইটা দেখ, এটা দেখি, টার্বুলেন্ট ফ্লো অ্যানিমেশন, এইটা দেখ, রেনল্ডস যে এক্সপেরিমেন্টটা করেছিল সেই এক্সপেরিমেন্টে কি পেয়েছিল দেখ, ল্যামিনার আর টার্বুলেন্ট ফ্লুয়ের ক্ষেত্রে। এ দেখ এই একটা ফ্লুইড আছে, ভালো করে দেখ, এই ফ্লুইডটা হচ্ছে ভেতর দিয়ে ফ্লো হচ্ছে, ঠিক আছে, এর মধ্যে একটা ইঙ্ক দেওয়া আছে, একটা কালি, সেই কালিটা হচ্ছে এই ফ্লুইডটা কীরকমভাবে ফ্লো হচ্ছে সেটাকে ডিনোট করছে। ঠিক আছে, কালিটা যদি এরকমভাবে স্ট্রেট একই লাইন ধরে পুরো স্ট্রেট যায় তাহলে তাহলে বুঝতে পারবি যে ফ্লোটা কিন্তু ল্যামিনার হচ্ছে, আর কালিটা যদি ঘোলাটে টাইপের হয়ে যায় তাহলে বুঝবি যে টার্বুলেন্ট ফ্লো হচ্ছে। এই দেখ এইখানে যে ফ্লোটা দেওয়া হচ্ছে দেখ, জিনিসটা কিন্তু ঘেঁটে যাচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের যদি ফ্লো হয় সেটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। ঠিক আছে, এই হ্যাঁ ল্যামিনার ফ্লো, কিন্তু এই ক্ষেত্রে দেখ প্রথম থেকেই জিনিসটা ঘেঁটে যাচ্ছে, ভালো করে জিনিসটা দেখতে পাচ্ছিস খগেন? কিরে এই দেখ এইখান থেকে যে ফ্লোটা দিল ইঙ্কটা, প্রথম থেকেই কিন্তু জিনিসটা ঘেঁটে গেল ফ্লোটার মধ্যে, তো এই জিনিসটাকে বলা হয় ল্যামিনার আর টার্বুলেন্ট ফ্লো। ঠিক আছে, এই এক্সপেরিমেন্টটা হচ্ছে আমাদের তোর এর ক্ষেত্রে করা হয়। ঠিক আছে, এর থেকেও আর একটা খুব ভালো এক্সাম্পল দিতে পারি, এই ফ্লোটা দেখ, পাইপ ফ্লো, এটা খুব সুন্দর দেখাবে। আমি যেটা বলছিলাম যে রেনল্ডস এক্সপেরিমেন্টটা করেছিল, ধর এই দেখ এটা ওয়াটারটা ফ্লো হচ্ছে, ঠিক আছে, এর মধ্যে দিয়ে একটা ইঙ্ক পাঠানো হবে, একটা কালি, কালি পাঠালে কালিটা কীরকমভাবে যাচ্ছে সেইটা দেখি বুঝতে পারবো যে ফ্লোটা ল্যামিনার কি টার্বুলেন্ট। ঠিক আছে, তো জলটা দেখা একটা ফুল স্পিডে যাচ্ছে, যেতে যেতে এর মধ্যে ধর আমরা একটা ইঙ্ক দিচ্ছি, দাঁড়া, ঠিক আছে, দেখ স্পিডটার ভেলোসিটিটা আমি কিন্তু একটা চেঞ্জেস করে দিচ্ছি। ঠিক আছে, ল্যামিনার যখন টার্বুলেন্ট হবে তার ভেলোসিটির চেঞ্জেসটা কিন্তু আমরা ভালোভাবে অবজার্ভ করতে পারবো। ঠিক আছে, এ দেখ এখানে ফ্লোটা দেখ ভালো করে, নীল কালারের একটা কালির ফ্লো আসছে, ভালো করে বুঝতে পারছিস কি? একটু বাদেই দেখতে পাবি একটা আসছে ফ্লোটা, এ দেখ স্ট্রেট একটা ফ্লো যাচ্ছে দেখতে পাচ্ছিস, এ দেখ এইটা দেখ ভালো করে খেয়াল করলি, একটা স্ট্রেট লাইন প্রথমে গেল, সেই ফ্লোটা কিন্তু হচ্ছে তোর ল্যামিনার ফ্লো, কিন্তু জিনিসটা যখন ঘোলাটে হয়ে যাচ্ছে তখন সেটা কিন্তু টার্বুলেন্ট। ঠিক আছে, এ দেখ মাঝে মাঝে দেখ এরকম একটা স্ট্রেট যাচ্ছে, ফ্লোটাকে কিন্তু এরা কন্ট্রোল করছে। ঠিক আছে, সেই জিনিসটা এইভাবেই কিন্তু ল্যামিনার টার্বুলেন্ট ফ্লো হচ্ছে, এই যে মেজারমেন্টটা ঠিক এইভাবে করা হয়। দেখ একটা স্ট্রেট লাইন দিয়ে যাচ্ছে কালিটা, ব্যাপারটা বোঝাতে পারছি? ফ্লুইডটা দেখ একদম স্ট্রেট লাইন, জিনিসটা দেখ যখন ঘোলাটে হয়ে গেল তখন দেখ পুরো জিনিসটা কিন্তু কালিটা পুরোটাই ঘোলাটে হয়ে গেছে, নীল কালার হয়ে গেছে। এইটা দেখ আরও স্পষ্ট বোঝা যাচ্ছে এখানটা ফ্লোটা কত একদম নিখুঁতভাবে যাচ্ছে। ঠিক আছে, আর টার্বুলেন্ট ফ্লো হলে এই জিনিসটাকে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো, জিনিসটা পুরো দেখবি হ্যাজার্ডলি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তোর আর একটা প্রশ্ন ছিল যেটা, সেটা হচ্ছে তোর
রোটেশনাল ইরোটেশনাল জিনিসটা কীরকম, তাই তো রে? হ্যাঁ স্যার ওটা তো দেখাই দাঁড়া, রোটেশনাল ইরোটেশনাল ফ্লো জিনিসটা কীরকম দেয়। ওটা আমি তো রোটেশনাল ইলেকট্রিসিটি আমি তো রেসিপ্রোকেটিং পাম্প আর সেন্ট্রিফুগাল পাম্প ওই জিনিসটাকে আমি ইমাজিন করছি ওটাকে। হ্যাঁ, এবার দেখ রোটেশনাল ফ্লো মানে কি, কোনো ফ্লো যদি সে ঘুরতে থাকে, মুভ করতে থাকে, তাহলে সেই ধরনের ফ্লোকে কিন্তু আমরা বলি রোটেশনাল ফ্লো। আর কোনো ফ্লুইড যদি মুভ করতে না চায়, যদি স্ট্রেট লাইন যায়, ঠিক আছে, তাহলে তাকে বলি আমরা কিন্তু ইরোটেশনাল ফ্লো। ঠিক আছে, যেমন এই এক্সপেরিমেন্টটা একটা দেখি, দাঁড়া এটা আমি দেখি যদি পাই। আমি বলছি স্যার ফ্লুইডটা শুধুমাত্র ওয়াটারের ক্ষেত্রে ইমাজিন করলে হবে না, তাহলে তো সবার ক্ষেত্রেই এই জিনিসটা হয়, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই আমরা এই জিনিসটা, এই নেচারটা দেখতে পাই। ঠিক আছে, ধর এই দেখ এই ফ্লুইডটা যে এই যে ঘুরছে, পুরো ফ্লুইডটা দেখ সিস্টেমটা ঘুরছে, এটা কিন্তু হচ্ছে রোটেশনাল। এ দেখ একটা ফ্লুইড সিস্টেম ঘুরছে, এখানে দেখ তোরা বুঝতে পারছিস, তাই তো? এই ধরনের এটাকে বলা হচ্ছে ধর রোটেশন। এ দেখ সেন্টার দিয়ে কোনো দেশলাই কাঠি দিয়ে দিয়েছে, সেই দেশলাই কাঠিটা আস্তে আস্তে মুভ করছে, আমরা সেটা বুঝতে পারছি। তো এই ধরনের ফ্লো হলে সেটাকে আমরা বলবো রোটেশনাল ফ্লো। এই জিনিসটাই এখানেও দেখা যায়। যদি কোনো একটা দেখ অবজেক্ট আছে, কোনো একটা ফ্লুইড হয়তো স্ট্রেট বাই আসছে, ইরোটেশনাল আসছে, হঠাৎ করে কোনো একটা অবজেক্ট আসছে, সেইখান থেকে সে মুভ করে যাচ্ছে, ঠিক আছে, তো এইখানটা কিন্তু সে রোটেশনাল টাইপের মুভ করে গেল। ঠিক আছে, তো এখান থেকে পুরো ফ্লুইডের প্যাটার্নটা কীরকম টাইপের হয়, একটা ফ্লুইড কীভাবে মুভ করে, সেই জিনিসটা খুব সুন্দরভাবে বোঝা যায়। এই ফ্লুইড হচ্ছে টপিকটা এমনই একটা জিনিস, ঠিক আছে, যারা হচ্ছে তোর বড় বড় প্রজেক্টে কাজ করে, বিশেষ করে হাইড্রোলিক ড্যাম ফ্যাম্পের ক্ষেত্রে বা বড় বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, মানে পাইপলাইন সংক্রান্ত কোনো কাজের ক্ষেত্রে যখন কাজ করে, এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে ভাইটালভাবে জানতে হয়, একদম নিখুঁতভাবে এই জিনিসগুলো জানতে হয়। এগুলো জানলে কিন্তু তবেই তুই জিনিসগুলোতে ভালোভাবে তুই কাজ করতে পারবি, ঠিক আছে, না হলে জিনিসগুলো হয় না। আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, ঠিক আছে, এই জিনিসগুলো যদি আমি অ্যানিমেশনগুলো আমি প্রয়োজন হলে একটা ফাঁকা সময়ে দেখে অ্যানিমেশনগুলো আলাদাভাবে আমি ডাউনলোড করে রেখে দেবো, ক্লাস নেওয়ার সময় আমি সেগুলো তোদের বোঝাবো। ইউটিউব থেকে বারবার সবসময় খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, আমাকে একটু ঘাঁটতে হবে সময় দিয়ে, ঠিক আছে, ক্লাসের সময় তোদের এই জিনিসগুলো দিতে পুরোপুরি জিনিসটা ভিজুয়ালাইজ হয়ে যায়।